অভ্যুত্থানের পরেই এখন যার সাথে দেখা হয় সেই আমাদের বলে আমি জুলাই যোদ্ধা। এবারের নির্বাচন কিন্তু সহজ হবে না, যে যত কথাই বলুক। সরকারের সকল ব্যর্থতার দায় আবার এনসিপির, তো এনসিপির তো দোষের শেষ নাই। এনসিপি আগের যে অবস্থানটাই ছিল সেই অবস্থানটা এখন নাই। আমরা আসলে খুব গুনাহের কাজ করে ফেলেছি এই অভ্যুত্থানটি ঘটিয়ে এবং অভ্যুত্থানের পরবর্তীতে একটি রাজনৈতিক দল গঠন করে। দর্শক, স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমরা আলোচনা করব রাজনীতিতে কোনটি প্রয়োজন, তারুণ্য না অভিজ্ঞতা, এই বিষয় নিয়ে। শুরুতেই আবু হেনা রাজ্জাকী, আমি আপনার কাছে একটু আসতে চাই। সেক্ষেত্রে গতকালকে তথ্য উপদেষ্টা বলেছেন যে সরকারের প্রশাসন বাটোয়ারা করে রেখেছে বিএনপি জামায়াত। নির্বাচনে আধিপত্য বিস্তার করতেই কি দল দুটি এমন করছে, অথবা এতে সুফল পাবে কেমন? আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক মনিরে এবং কালের কণ্ঠের দর্শক শ্রোতা সবাইকে। না, যেটা আপনি, এটা তো মাহফুজ সাহেবের বক্তব্যটা আপনি বললেন। রাজনীতিতে ধরেন সবসময় কৌশল অবলম্বন করতে হয়। ডিপ্লোমেসি বলতে যা বোঝায়, বা যদি কিছুটা ইসলামী ভাষা আনেন সেখানে সেটাকে বলে হেকমত, বাংলায় বলে কৌশল, সব মিলে একটা ট্রিক্স। এইটার নামই পলিটিক্স। এখন এই পলিটিক্সটা একটা পার্টির সাথে আর একটা পার্টির পলিটিক্স একরকম, পার্টির নেতার সাথে পার্টির কর্মীর আলোচনা একরকম, ঘুরে ফিরে জনগণকেও টার্গেট করতে হয়। কারণ জনগণ বলতে আমি এইটা মিন করি, 35-40% ভোট, মানে 35% বা 40% লোক থাকে, বা 30%ই হোক, এরা কিন্তু দলবিহীন ভোটার। এই দলবিহীন ভোটাররা কিন্তু কোনো দল নিয়ে অন্ধ নয়, বাট প্রত্যেকটা দল যাদের দলীয় ভোট আছে তারা জাস্ট দলের ব্যাপারে একেবারে অন্ধ। একটা দল থেকে যদি সবচেয়ে জঘন্যতম লোকটাকেও দাঁড়া করায় দেওয়া হয়, তার দলীয় ভোট সে পাবে, বাইরে তারা যত আদর্শের কথা বলুক। তা একটা পার্টি যখন সবচেয়ে জঘন্য লোকটাকে দলীয়ভাবে নমিনেশন দিয়ে এমপি বানায়, তখন সেই পার্টি সম্পর্কে মানুষের ইমপ্রেশন নষ্ট হতেই পারে। সেক্ষেত্রে যেটা আপনি বললেন, এই যে বিষয়বস্তুর নাম তারুণ্য এবং যে অভিজ্ঞতা, যারা অভিজ্ঞ তাদের অভিজ্ঞতাটা এবং তারুণ্যের যে গতি, দুটোর সমন্বয় খুব জরুরি। আমরা কিন্তু আজকে পর্যন্ত একেবারে সেই অভিজ্ঞ লোকগুলোর ভিতরেই বসে আছি এবং আমরা সেইভাবেই চলার চেষ্টা করতেছি। এটা ভুল হচ্ছে। এখন জামাত বলেন, বিএনপি বলেন, মাঠে এই মুহূর্তে দুটো দলই আছে। মানে আপনি যদি মানে কম্পিটিশন দেওয়ার মতোই দল দুটো। জামাত সেখানে পিআর সিস্টেম নিয়ে মাঠে নামছিল। পাশাপাশি আমরা একটা জিনিস দেখতেছি, আমরা সবাই নির্বাচনের কথাটা যে বলতেছি, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আপনি দেখবেন এ পর্যন্ত আমাদের কোনো সেক্টরে কোনো সংস্কার হয় নাই অফিসিয়ালি, শুধু আলোচনাই হয়েছে এবং সংস্কারের কোনো এফেক্ট আমরা পাই নাই। আমরা এখন পর্যন্ত দেখতেছি যে আমাদের মিডিয়া ওই একই স্টাইলে কাজ করে। কীরকম? ধরেন একজন করাপ্ট লোককে গ্রেফতার করা হয়েছে, কি উনি জনতা ব্যাংকে তসরুপ করছেন, কিন্তু তাকে অলমোস্ট সব পত্রিকায় গ্রেফতার করছে বলে শিরোনামটা দিচ্ছে এরকম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার। মানে ভাবতে এরকম একটা অধ্যাপককে গ্রেফতার করছি, কিন্তু আসলে সেজন্য গ্রেফতার করা হয় নাই, সে তো ব্যাংকে তসরুফ করছে। এই যে মিসগাইড করা মিডিয়ার মাধ্যমে। আপনার খবরের আমরা যেটাকে বডি বলি, বডিতে তো কিন্তু বিস্তারিত থাকে, বডিতে থাকে না, অনেক সময় থাকে না। যেমন না, তাহলে সেটাকে নিউজ কিন্তু বলা যাবে না, কারণ হচ্ছে আপনার মূল ঘটনা না থাকলে তো নিউজ বলা যাবে না। আর হচ্ছে মেইন স্ট্রিম গুলোতে এরকম ভুল করবে না। আমি যতটুকু, যেমন ধরেন আমি একটা নিউজ দেই আপনাকে, এই যে আপনার একজন মুক্তিযোদ্ধা যিনি বলছিলেন যে পতিত শক্তিরে বিতাড়িত করছে বাংলাদেশ থেকে একটা কালো শক্তি, তারপরে জামাতের নামটা আসছে। আপনি বিষয়টা লক্ষ্য করে দেখেন, একটা সূক্ষ্ম একটা কথা আছে। সেটা কি? অর্থাৎ স্বাধীনতার পক্ষের শক্তিরে সরাই দিছে স্বাধীনতার বিপক্ষ শক্তি, এটা সে মিন করতে চাইছে। অথচ সব দলমত নির্বিশেষে আমরা জানি আন্দোলনটা ছিল সকলের।
তো সকলের আন্দোলনের ভিতরে যখন আপনি শুধু পার্টিকুলার জামাতেরকে আনলেন কালো শক্তি হিসাবে, আবার বুঝাচ্ছেন স্বাধীনতার পক্ষ শক্তিকে বিতাড়িত করছে, স্বাধীনতার বিপক্ষ শক্তিকে, অর্থাৎ জুলাই আন্দোলন বলতে কিছু নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি সবাইকে অস্বীকার করলেন অন্যান্য দলের যে আন্দোলন, এটাকে পত্রিকা আসছে না নিউজটা? সেখানে কি বলছে সেই নিউজের শেষের দিকে গিয়ে যে না, উনি এটা সঠিক বলেননি, কারণ মূলত সবাই আন্দোলন করেছে দলমত নির্বিশেষে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দলমত নির্বিশেষে সবাই যখন আন্দোলন করছে, এটা যখন সত্য, তাহলে তার কথাটা যাবে কেন পত্রিকায় যে কালো শক্তি বিতাড়িত করছে? এটা তো নিউজই হওয়ার কথা না। এবং যখনই নিউজ হওয়ার কথা না এবং হইছে যে কালো শক্তি জামাত বিতাড়িত করছে, তখনই কিন্তু একটা মব হয়েছে তার বাসার সামনে। কি মব সেটা? যে এই ভেগ নিউজ তুমি দিছো কেন, এবং তার বাসার সামনে এই বিষয়টা, হ্যাঁ, তথ্য উপদেষ্টা এই মিডিয়াকে নিয়েও কথা বলেছেন, এবং আমি যেটা জানতে চাচ্ছি যে প্রশাসনে আধিপত্য বিস্তার করেছে বিএনপি জামায়াত। হ্যাঁ, প্রশাসনে ন্যাচারালি আমি বলি, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, বিএনপি জামাত প্রভাব বিস্তার করতে পারে কি পারে না বড় কথা না, বরং প্রশাসন কিন্তু সবসময় চিন্তিত থাকে, প্রশাসন কিন্তু সবসময় ব্যবহৃত হয়। আপনি কিভাবে ব্যবহার করবেন প্রশাসনকে, সেটা একটা ফ্যাক্টর। আর ইউনূস সাহেবের ব্যর্থতা হলে উনি প্রশাসন ব্যবহার করতে ব্যর্থ হচ্ছেন, প্রশাসন ওনাকে কোঅপারেট করে না। যেমন আমি কথাগুলো অনেক জায়গায় বলছি যে রাজনৈতিক দল, যেমন যতগুলো আছে রাজনৈতিক দল আছে, তারা কিন্তু সবাই ক্লেম করে যে বিগত 12 বছর তারা আন্দোলন করেছে এই হাসিনা সরকারের বিরুদ্ধে। তো 12 বছর আপনি আন্দোলন করলেন, অথচ ক্ষমতায় থাকলো তারা 15 বছর আন্দোলন করছেন তার বিরুদ্ধে, তাকে বিতাড়িত করার জন্য, তারপরে 15 বছর থাকলো। আর যাকে সব রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে, সেখানে ইউনূস সাহেব 12 মাসের মাথায় তালমাতাল। এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে কোঅপারেশনের ধরনটা কেন। প্রশাসন জানতেছে যে হি ইজ নন কোঅপারেটেড বাই অল পলিটিক্যাল পার্টিস। কারণ আপনি যখন স্বৈরাচারের একটা পার্টকে বিদায় দিবেন, আরেকটা পার্টকে রেখে দিবেন, এবং তখন যদি বলেন যে না, একে অপারেশন করলে পরে সাংবিধানিক সংকট হবে, তখন কিন্তু আপনার বক্তব্যটা জুলাই চেতনার বিরুদ্ধে যায়। ধন্যবাদ। জনাব মনির শারমিন, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে, আপনাদের তো বলা হয় কিংস পার্টি রাজনীতিতে, যখন আপনাদের প্রতিনিধি উপদেষ্টা হয়ে সরকারে আছেন, আপনাদের চোখের সামনে কিভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় ভাগ বাটোয়ারা করে অন্য দুটি দল, সেটি কিভাবে হলো, অথবা কিংস পার্টি হয়ে আপনারাই বা কী করলেন? ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আর রাজাকি ভাইকে শুভেচ্ছা। দেখেন, এই প্রশ্নের উত্তর আমি বহুবার বহু জায়গায় দিয়েছি, এবং প্রত্যেকটা সময় আসলে আমাদের আসলে এটা একটা আরোপিত বিষয়, এবং রাজনীতির ময়দানে আপনাদের কিংস পার্টি হিসেবে চেনে সব। হ্যাঁ, সেটাই। এখন আমরা মানে কিংস পার্টি যে না, এখন এটা আমাদের কাছে একটা মানে মজার ব্যাপার হয়ে গেছে। যেমন শেখ হাসিনাকে যেরকম, শেখ হাসিনা যখন যেদিন বলেছে যে রাজাকার, এরপরে যখন আসলে আমরা রাজাকার না, এটা যেরকম আমাদের একটা মানে সহজভাবে আমরা গ্রহণ করতে পেরেছি, সেরকম আমাদের আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই কিংস পার্টি, এই ব্যাপারটি আমরা এখন বলি যে মানে কিং উইদাউট, পার্টি উইদাউট কিং হলে সেটা যদি কিংস পার্টি হয়, তাহলে আমরা সেই কিংস পার্টি, এটাই আমরা এখন বলি। দেখেন, প্রশাসন এবং পুলিশ বলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন, এই জায়গাগুলোতে এই যে আমি যদি বলি যে আওয়ামী লীগের একটা তো এস্টাবলিশমেন্ট ছিল, এছাড়া 5 আগস্ট পরবর্তী সময় যেটা হয়েছে যে দ্বিদলীয় যে একটা প্রভাব আমরা দেখেছি, এবং গতকালকে মাহফুজ আলমের যে বক্তব্য, সেই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যেহেতু তিনি সরকারে আছেন, তিনি অনেকটা রাগঢাক রেখেই বলেছেন। মানে সেই জায়গাটাতে আসলে সত্যিকার অর্থে বাস্তবতা যেটা, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর। এবং এই যে উনি গুরুত্বপূর্ণভাবে একটা কথা বলেছেন, সেটাই হচ্ছে 4 মাসে লেগেছে আসলে লোক সেট করতে, এবং এরপর থেকেই শুরু হয়েছে অসহযোগ। সুতরাং এই যে একটা রাজাকি ভাই যে কথাটা বলেন সবসময়, খুবই কারেক্টলি উনি বলেছেন, সেটা হচ্ছে যে একটি সরকার যে সহযোগিতা পায়নি, এটা কিন্তু গতকালকে মাহফুজ আলমের কথাতেও আমরা বুঝেছি যে এরপরে এই 4 মাস পরে বিএনপির শুধু তসবিতে এই নির্বাচন এবং নির্বাচনই জপছে। এবং এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেই আসলে ত্যাগের মধ্যে দিয়ে আসলাম, আমরা যেই 2000 মানুষকে হারালাম এবং 30,000 মানুষের অঙ্গহানি হলো, এবং আপনি যদি মানে চিন্তা করেন যে যেই মানুষটা আসলে রাস্তায় বের হয়েছে মিছিলে যোগ দেওয়ার জন্য, একটা তার যে একটা স্বপ্ন, সে যখন মানে আপনি আবু সাইদের কথা যদি বলেন যে তার বিশ্বাস
যে তাকে গুলি করবে না, একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের তো একটা দায় থেকে গেল, যে সে যেই বিশ্বাসটা সে রাখতে পারলো না, সেটার কারণে আমরা যখন বলছি যে এই রাষ্ট্র, এটা আসলে রাষ্ট্র না, আমাদের জনগণকে কখনো নাগরিক বানানোই হয় নাই, এবং এই যে একটা প্রতারণা করা হয়েছে, এইটার জন্য আমাদের সংস্কার প্রয়োজন। আমি এর আগে আগ পর্যন্ত আমি আসলে বলতাম না নাম ধরে। পুরো সংস্কার করতে পেরেছেন অথবা করতে পারবেন কি? না না না, সংস্কারের তো প্রক্রিয়াতে তো অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা। দেখেন, এই যে আমি এর আগ পর্যন্ত আসলে বড় দল হিসেবে একটি নির্দিষ্ট দল এভাবে করে পরোক্ষভাবে বলতাম, কিন্তু আমি এখন প্রত্যক্ষভাবে বলি, সেটা হচ্ছে বিএনপি সংস্কার কমিশনগুলোতে যেই ধরনের আধিপত্য বিস্তার করেছিল, এবং ঐকমত্য কমিশনে যেই সময় আসলে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে দলীয়করণ বন্ধের জন্য আমরা বলেছিলাম একটি স্বতন্ত্র নিয়োগ কমিটি করতে হবে, সেই জায়গায় কিন্তু সেই দিন আমি উপস্থিত ছিলাম, এবং সেখানে দেখা গেল যে পুরো ফোরাম আসলে একদিকে একটা ঐক্যমত্য তৈরি হয়ে গেছে যে সবাই চায় এই পরিবর্তনটা, সবাই চায়, কিন্তু দেখা গেল বিএনপি এবং তার সমমনা কিছু দল তারা আসলে বললো যে এটা হবে না, আপনারা কখনো রাষ্ট্র চালান নাই, এভাবে রাষ্ট্র চালানো যায় না, এবং শুধুমাত্র ওনারা নির্বাচন কমিশনের ক্ষেত্রে ওনারা ঐকমত্যে এসেছিলেন। সুতরাং এই যে সংস্কারের বিষয়ে শুধু 31 দফার মূলা ঝুলিয়ে আসলে যেই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যে সংস্কারের কথা বলছি, যে এই সংস্কারগুলো আসলে করা প্রয়োজন, সেই সংস্কারগুলোকে বাদ দিয়ে তারা আসলে যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার যে একটা প্রবণতা, এবং সেটার জন্য কিন্তু এই যে আপনি বললেন যে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন জায়গায় আসলে তাদের আধিপত্য বিস্তার করা, এটি কিন্তু ওনারা এই 4 মাসের পরেই সেই প্রক্রিয়া শুরু করেছে। এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আরও একটা বিষয় যদি খেয়াল করেন, সেটা হচ্ছে পিএসসি থেকে বেশ কিছু সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটা নিয়োগ হয়েছে। আপনি দেখবেন যে 14তম গ্রেড থেকে 9ম গ্রেডে পদোন্নতি হয়েছে, এবং সেটি নির্বাচন অফিসার হিসেবে তাদের পদায়ন করা হয়েছে। এবং আপনি দেখবেন যে বঞ্চিত, এই 5 আগস্ট পরবর্তী সময় বঞ্চিত এই বিষয়টি অনেক বেশি আলোচিত, সবাই বঞ্চিত। অভিজ্ঞতা অবশ্যই একটি রাষ্ট্র গঠনে কিন্তু অভিজ্ঞতা এবং তারুণ্য এই দুটি প্রয়োজন, আমরা এটা মানি, কিন্তু আপনি যদি পরিবর্তনের দিকে না আসেন, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আপনারা যদি এটা শুধুমাত্র ক্ষমতার পালাবদল হিসেবে দেখেন, সেটি কিন্তু আমাদের তরুণদের জন্য অনেক একটু যোগ করে আপনি যেটা পরিবর্তনের কথা বলছেন, আপনারা যখন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, আপনাদের তো কোটার বিরুদ্ধেই আপনারা শুরুতে এটা করেছিলেন, কিন্তু এখনও তো কোটা প্রথাই চলছে। যেমন হচ্ছে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথা বলছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা, চাকরির ক্ষেত্রেও সরকারের থেকে বলা হয়েছে তারা সুবিধা পাবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রেও তারা সুবিধা পাবেন। কোটা প্রথা তো রয়ে গেছে। দেখেন, এই যে এই মানে বিষয়গুলো আসলে মিলিয়ে ফেলা, এটি একটি সমস্যা। দেখেন, কোটার আপনি যেই কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, আপনার বুঝতে হবে যে সেই কোটাটা আসলে কেমনভাবে আসলে সাধারণ মানুষকে ডিপ্রাইভ করেছে, সাধারণ শিক্ষার্থীদের ডিপ্রাইভ করেছে। এখন যেই আহত যিনি, তার যে ক্ষতিটা হলো, তাকে আপনি সুবিধা দেওয়া এবং তার নাতিপুতিকে সুবিধা দেওয়া, মানে এই দুইটার মধ্যে তো পার্থক্য। যে আসলে ধরেন আমাদের কথা ছিল যে যিনি মুক্তিযোদ্ধা, তাকে তো আমরা অবশ্যই, তিনি আমাদের দেশের সম্পদ, এবং যে আত্মত্যাগের মধ্যে দিয়ে এই এত বড় একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু আপনি যখন সেই কোটা ব্যবস্থাটাকে একটা মানে যদি বলি যে এটা মানে জমিদারি বন্দোবস্তের মতো, চিরস্থায়ী বন্দোবস্তের মতো যদি আপনারা সেই নাতিপুতি পর্যন্ত এনে দেন, তার নাতিপুতির আসলে মানে কাজটা কি, মানে সে আসলে কি করেছে, এটা একটা তো আর এখানে যদি এক্স্যাক্টলি, কিন্তু জুলাই আন্দোলন যারা করেছেন তাদেরও তো একসময় নাতিপুতি হবে না, তাদের এই সিস্টেম অবশ্যই আমরা চাই না। দেখেন, যেখানে হচ্ছে যার আসলে যেই ক্ষতি হয়েছে তাকে সেটার জন্য কম্পেনসেট করা, এটার একটা মানে এটা হলে সেটা ঠিক আছে। দেখেন, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি সমালোচনা করি, সেটা হচ্ছে যে আমরা অভ্যুত্থানের পরেই এখন যার সাথে দেখা হয় সেই আমাদের বলে আমি জুলাই যোদ্ধা। আমার কথা হচ্ছে, জুলাই যোদ্ধা তো আসলে কোনো পরিচয় না। জুলাই যোদ্ধা কে না? আপনিও জুলাই যোদ্ধা, আমিও জুলাই যোদ্ধা, ভাইও জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা কোনো পরিচয় না। এই রাষ্ট্রের যারা আসলে পরিবর্তনে রাস্তায় নেমেছে, এবং এই 5 আগস্ট তো আসলে সাধারণ ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান, সেখানে সবাই জুলাই যোদ্ধা। সুতরাং জুলাই যোদ্ধা বলে যে আলাদা ফ্যাসিলিটি নেওয়া, তৈরি করছে, কিন্তু জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে
মব তৈরি করা নানান হচ্ছে? ধরনের কাজের মধ্যেই তারা আছে, যারা আসলে এই জুলাই অভ্যুত্থানটাকে বিতর্কিত করতে চায় বা অন্য খাতে প্রভাবিত করতে চায়, এই ধরনের অনেক মানুষও আছে। ধন্যবাদ। তবে এইটি আসলে কোনো পরিচয় হতে পারে না, এবং যেই আসলে সবাইকে আসলে অ্যাকোমোডেট করতে হবে এবং আমাদের সিস্টেমটার দিকে লক্ষ্য ধন্যবাদ দিক করতে আপনাকে। হবে। জনাব রাজ্জাকি, আপনার কাছে আরো একবার আসতে চাই যে আমরা কি পূর্ববর্তী সরকারের আচরণের দিকে ফিরে যাচ্ছে কিনা? বিগত সময় সরকারের বিভিন্ন মহলগুলোতে নিজেদের লোক দিয়ে এক প্রকার আধিপত্য বজায় রাখতো, এখনো তো সেই রাস্তায় হাঁটছে কিনা দেশ? যদি আপনি আমাকে বলেন, প্রশ্ন করেন, আমি এক বাক্যে বলবো আমরা সেই রাস্তায় আজকে পর্যন্ত হাঁটছি। তার আগে একটা কথা বলে নেই যে এই যে জুলাই যোদ্ধারা, যারা জুলাই যোদ্ধা সন্তান যারা দাবি করতেছে, আমরা কথায় কথায় বলি যে তারা এখনও চাঁদাবাজি করছে বা মব করছে কিংবা আয় রোজগারের দিকে যাচ্ছে। আপনি এটা, আমি যদি নীতিগতভাবে প্রশ্ন করেন, এটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জুলাই যোদ্ধারা কাদের সন্তান, কার নাতি, এটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু বাংলাদেশের লোকের সন্তান কিংবা নাতি। সেই বাংলাদেশের যে লোকগুলি নিয়ে আমরা কথা বলতেছি, তারা সবাই কি ফেরেস্তা ছিল? ফেরেস্তার নাতি কি ফেরেস্তা হয়ে যাবে? যদি উনি ফেরেস্তা থাকতেন, ওনার নাতিটা ফেরেস্তা হইতো। উনি শয়তান থাকলে আপনি কালকে সকালে তার নাতি ফেরেস্তা হয়ে যাবে। উই ক্যানট এক্সপেক্ট ইট। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এরা বাইরের কোনো লোক না। আমরা যেটা আশা করি, আপনি 9 মাসে 11 মাসে যা আশা করতেছেন, এটা আমার কাছে মনে হয় জাস্ট ব্লেম দেওয়া, এটা কোনো কথা নয়। 16 বছর ধরে আপনার যে অরাজকতাটা চলছে, সেটা আপনি চট করে এসে যাকে কোনো কোঅপারেট করেননি তার কাছ থেকে প্রত্যাশা করেন সব ফেরেস্তা চলে আসবে। কেন? এটা কার সন্তান, কার নাতি? আমার সন্তানটা কি হবে? বহু লোক আছে, ধনী লোক, সচিবের পোলা অস্ট্রেলিয়া, অমুক অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি এইটা করে সেইটা করে শুনতেছি। মানে দেশপ্রেমিকরা সবই না না, বিদেশে আছে। এখানে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সও পায় নাই। আপনি প্রমাণ করবেন কেমনে যে অস্ট্রেলিয়া তার বাপের ঘুষের টাকা পাঠায়, সেটা দিয়ে লাক্সারি লাইফ লিড করে? না কোনো কলেজের প্রফেসর। এটা বললাম, এগুলো ফালতু কথা। কারণ আমরা একেবারে মানে ওভারনাইট আমরা সব চাচ্ছি। আমি সুযোগই তো দিচ্ছি না। 16 বছর সহ্য করছি, আয়না ঘর, ক্রস ফায়ার, কেউ প্রতিবাদ করতে পারেননি। বাংলাদেশের প্রতিটা মুক্তিযোদ্ধার জন্ম পাকিস্তানে। বাংলাদেশের প্রতিটা মুক্তিযোদ্ধার জন্ম পাকিস্তানে, অর্থাৎ তখন পাকিস্তান ছিল, কোনো সন্দেহ নাই। তো আপনি পাকিস্তান জন্ম হওয়ার পর আপনি মুক্তিযুদ্ধ হয়েছেন, ভালো কথা, ফাইন। কিন্তু আজকে যারা বাংলাদেশে জন্ম হয়েছে তাদের রাজাকার বলেন কি হিসাবে? কি হিসাবে? জন্মই তো তার বাংলাদেশে, 1 নম্বর। 2 নম্বর, আপনি পাকিস্তান আমলে কি হয়েছে? একটা স্বাধীন দেশ পাকিস্তান। সেই স্বাধীন দেশটার থেকে আমরা বৈষম্য নিয়ে আন্দোলন হইল, এবং ফাইনালি বৈষম্যর নামে গিয়ে দেশটা ভাগ হয়ে গেল। তখন যারা পাকিস্তানের পক্ষ ছিল তাদেরকে আমরা রাজাকার বলি, আর যারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি। মুক্তিযোদ্ধা মানে কি? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, এর নাম মুক্তিযোদ্ধা। ওয়ান্স এ ফ্রিডম ফাইটার ইজ অলওয়েজ ফ্রিডম ফাইটার। মৃত্যুর আগ পর্যন্ত ফ্রিডম ফাইটার। বয়স 90 হইলেও দুর্নীতির কথা শুনলে, অপরাধের কথা শুনলে একটু বিছানায় মোচড় দিয়ে উঠবে। এটা হলো মুক্তিযোদ্ধা। এবং এবারের নির্বাচন কিন্তু সহজ হবে না, যে যত কথাই বলুক। আচ্ছা, এই নির্বাচনে যে জরিপ প্রকাশ হয়েছে, এটি নিয়ে আমি আপনার কাছে আরও একবার আসবো। জনাব শারমিন, এতদিন বলা বলি হতো যে প্রশাসন দখল করে রেখেছে জামায়াত, বিভিন্ন গণমাধ্যমে, এই যে যেমন রাজাকি ভাই যেটা বলছিলেন যে একটি বিশ্ববিদ্যালয় ভিসি জামায়াতের, এভাবেই মানে চলে আসছিল এই তথ্যগুলো। কিন্তু গতকাল খুদ তথ্য উপদেষ্টা বলেছেন যে শুধু জামায়াত নয়, এর সাথে বিএনপিও তো জড়িত আছেন। আবার আমরা অভিযোগ শুনেছি যে এনসিপির দখলেও প্রশাসন আছেন। আসলে প্রশাসন আসলে কার, মানে কার দখলে আছেন প্রশাসন, কার আসলে? দেখেন, এনসিপির দখলে প্রশাসন থাকার আসলে কোনো কারণ নাই, কারণ এনসিপির আসলে সেই এস্টাবলিশমেন্টটা নাই। মানে এনসিপির তো নিজের লোক থাকতে হবে। এনসিপির যারা আছেন তারা বেশিরভাগই তরুণ, তাদের আসলে প্রশাসন বলেন, পুলিশে বলেন, সেই মানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পুলিশে তো দেখা যাচ্ছে যে পুলিশে তারাই আছে যারা আসলে তাদের উপর গুলি করেছে, কারণ সেই সেম সেট আপ। আপনি প্রশাসন বলেন, প্রশাসনে সেই সেম সেট আপ যারা আসলে গুলি করার নির্দেশ দিয়েছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করে তারা আসলে এই পুরো ঘটনাটাতে সাথে ছিল। সুতরাং প্রশাসন এবং পুলিশ এই দুটোই আসলে আমি যদি বলি এনসিপির বিরুদ্ধে। এবং গতকালকে মাহফুজ আলম যে কথাগুলো বলেছেন, দেখেন স্টেটের তো আরও কিছু ডিপ স্টেটে তো আরও অনেকেই আছেন যারা আসলে বিভিন্নভাবে ক্ষমতায় কে যাবে, কার যাওয়া উচিত কার যাওয়া উচিত না, এই ধরনের কথাবার্তা বলেন। কিন্তু এনসিপির পক্ষে আসলে কেউই নাই,
এনসিপি চাঁদাবাজ, এনসিপি অমুক জায়গা দখল করছে, এনসিপির যারা তারা মানে 400 কোটি তথ্যগুলো কি টাকার, অসত্য? দেখেন অভিযোগ এবং অভিযোগের গণমাধ্যমে তো গ্রেফতারের ঘটনাও ঘটিয়েছে, মানে বৈষম্য বিরোধী, মানে আপনাদের নেতাদের সাথে কিন্তু তাদের যোগাযোগ আছে এমনও তথ্য এসেছে এবং প্রকাশও পেয়েছে যে আপনাদের কোনো কোনো নেতার সাথে এই চাঁদাবাজদের সম্পর্ক আছে। আচ্ছা দেখেন, এখন বিষয়টা হচ্ছে কি যে এনসিপি আসলে তাবৎ ছাত্র সমাজের দায়িত্ব নিয়ে নিছে, ইজারা নিয়ে নিছে একরকম। সেটা হচ্ছে আপনি ধরেন লালমনিরহাটের কোনো একটা কলেজে যদি কোনো একজন সমন্বয়ক পরিচয়ে কোনো একটা বিষয়ে কোনো একটা সে মানে কোনো কুকর্মের সাথে জড়িত থাকে, কোনো একটা অপরাধের সাথে জড়িত হয়, সেটাও এনসিপির দোষ। এবং মানে এই রকম যেরকম বিষয় আমাদের উপরে এসে পড়ে, এবং সরকারে যেহেতু অভ্যুত্থানের 2 জন রিপ্রেজেন্টেশন আছেন, তো সেই সরকারের সকল ব্যর্থতার দায়ও আবার এনসিপির, তো এনসিপির তো দোষের শেষ নাই। এবং বিষয়টা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে অভিযোগ এবং অভিযোগের প্রমাণ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি আপনাকে অভিযোগ দিতে পারি যে আপনি অমুক জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছেন, কিন্তু এটা প্রমাণ কি? অভিযোগগুলো মিডিয়াতে যেভাবে করে ফলাও করে প্রচার করা হচ্ছে, অভিযোগ প্রমাণের পরে সেই বিষয়গুলো কি সেভাবে করে ডিবাঙ্ক করা হচ্ছে কিনা, এটিও একটি বিষয়। এবং মিডিয়া কিন্তু কালকে মাহফুজ আলমের কথায় কিন্তু আরও একটি বিষয় চলে এসছে যে মিডিয়ায় কিন্তু আমরা যদি বলি যে 90-এর ওই সময়টায় মিডিয়ায় এক ধরনের মানুষজন এসছে যারা কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতে মোটামুটি রেইন করছে। তো এই মুহূর্তে আসলে মিডিয়ার একটা আদর্শিক পরিবর্তন দেখা যাচ্ছে। সুতরাং এই একটা হয়তো এর আগে ছিল একটা বামপন্থী ব্লক, এখন দেখা যাচ্ছে যে সেটা বিএনপি বা জামাতপন্থী নানান ধরনের আসলে বিষয় হয়তো তিনি বোঝাতে চেয়েছেন, এবং এটার সাথেও আমি একমত যে মিডিয়া ন্যারেটিভ তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এনসিপি একটি তরুণ রাজনৈতিক দল, তার আসলে এই মিডিয়ার সাথেও ফায়ার ফাইটিং করতে হয়েছে। এবং এই যে চটকদার ফটো কার্ডের চক্করে পড়ে আমাদের দেখা গেছে যে আমরা কি সাংগঠনিক দিকে আগাবো, কি রাজনীতিটা দেখব, সেখানে আসলে আমাদের এই বিষয়গুলো ডিল করতে হয়েছে। সুতরাং এনসিপির যদি আপনি মানে তার নেতিবাচক কথা বলতে থাকেন তাহলে কোনো শেষ হবে না, কারণ এনসিপির বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। এখন আপনি আমাকে যদি বলেন আমি 400 কোটি টাকার আমার আছে, এটি পিওনের 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক, তাহলে এটা তো আসলে অভিযোগ আকারে আপনি বললেন। শেখ হাসিনা বলেছিলেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। আবার হচ্ছে আমরা দেখেছি যে ক্রীড়া উপদেষ্টা তার পিএস এরও তো কেলেঙ্কারি বের হয়েছে, যে আর্থিক কেলেঙ্কারি, এবং রেকর্ডও বের হয়েছে যে তিনি এক ঠিকাদারকে বলছেন যে পার্সেন্টেজের বিষয় নিয়ে কথা বলছিলেন। আচ্ছা দেখেন, এই যে আমি একটু আগে বললাম যে সরকারের নানান ধরনের ব্যর্থতা থেকে শুরু করে যে উপদেষ্টার কথা বললেন, উপদেষ্টার সাথে তো এনসিপির আসলে সরাসরি কোনো সংযোগ নেই, বা এমনও না আপনারা কোথা থেকে খবর পেয়েছেন যে উপদেষ্টা সেই টাকাটা এসে এনসিপিকে দিচ্ছে, ব্যাপারটা সেটাও না। তাহলে আলটিমেটলি এই উপদেষ্টার যিনি পিএস, তার এই কাণ্ডের বিষয়ে এটি আপনার সবচেয়ে ভালো হতো উপদেষ্টাকে জিজ্ঞেস করলে যে আসলে বিষয়টা কি। এবং আরো একটা বিষয় হচ্ছে এনসিপির কারোর বিরুদ্ধে আপনারা তো একসাথে আন্দোলন করেছি, কিন্তু এখন তো আসলে আপনাদের তো এক মন বলতে গেলে এখন আসলে মানে তাদের সাথে তো আমাদের সরাসরি কোনো সংযোগ নেই। এই জায়গাতে আমাদের কথা হচ্ছে এনসিপির কারোর বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ ওঠে, তাহলে আমরা বলছি যে বাংলাদেশের প্রচলিত যে আইন, সেই আইনে তার বিচার করবেন, এবং এটার জন্য এনসিপি অন্তত কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। জনাব রাজ্জাকি, আপনি যেটা বলছিলেন যে নির্বাচনে যারা ভোট দিবেন তার আগে দেখবেন জুলাই চেতনাধারীকে, তাদেরকে ভোট দিবেন, কিন্তু আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি সংগঠন নির্বাচন নিয়ে জরিপ করেছেন, সেখানে বিএনপির ভোট কত শতাংশ পাবে সেটি আমরা দেখেছি, জামায়াতের ভোট কত শতাংশ হবে সেটিও দেখেছি, এনসিপির ভোট কত শতাংশ হবে সেটিও দেখেছি, এবং সবগুলো জরিপেই দেখেছি যে এনসিপির অবস্থান জামায়াতের মানে বিএনপির শীর্ষ অবস্থানে ছিল, এরপর জামায়াত, এনসিপি তৃতীয় অবস্থানে ছিল, এবং ভোটের পরিসংখ্যান দেখতে গেলে অনেক কম। তাহলে নির্বাচনের আগে যে জরিপ করা হচ্ছে, এতে কি মানে আপনি কি বলছেন এরপরও জুলাই চেতনাধারীদেরকে ভোট দেবেন? দেখেন, এই জরিপটা তো কিভাবে করে আপনি জানেন আমি জানি। 10,000 লোকের জরিপ করলাম, 20,000 লোকের উপরে জরিপ, লোক কিন্তু 18 কোটি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার বাংলাদেশে দুটো দল কিন্তু পরীক্ষিত, যারা ক্ষমতায় ছিল, দুটো দল পরীক্ষিত। এটা সম্পর্কে জনগণের চিন্তা করতে কোনো অসুবিধা হবে না।
কারণ সামনে যদি নির্বাচনটা স্মুথলি ফেব্রুয়ারি পর্যন্ত যায়, নভেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে রায় হবে। রায় হলে পরে যেটা হবে, যারা পালায়ে গেছে তো গেছে, যারা জেলখানা আছে তো আছে, এর বাইরেও বাংলাদেশে বহু আমলা বড় মাপের লোক আছে যারা সার্ভিস করতেছে, তাদের জন্য মারাত্মক ঝুঁকি আসতেছে ওই বিচারে কেন্দ্র করে। সুতরাং সামনে নির্বাচন যত স্মুথ চিন্তা করুক, ওই বিচারের জায়গাটা, ওই বিচার ঠেকানো পতিত সরকারের জন্য খুবই জরুরি কাজ বলে আমি ধন্যবাদ। মনে করি। সুতরাং খুবই চিন্তার বিষয় যে খুবই স্মুথলি নির্বাচনটা হবে কি হবে না। জি, ধন্যবাদ। জনাব শারমিন, একটু বলতে চাই যে এই নির্বাচনকে সামনে রেখে যে প্রতিষ্ঠানগুলো জরিপ করেছে, এই জরিপে তো আপনাদের অবস্থান একেবারে, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেগুলো। এতে করে কি আপনারা, মানে এই জরিপটা কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা, দেখেন, জরিপ তো বাংলাদেশে বহু হয়েছে। হ্যাঁ, আমরা পতিত সরকারের সময় দেখেছি বহু জরিপ হয়েছে, এবং জরিপ কিন্তু একেবারে এটা অকাট্য কোনো প্রামাণিক দলিল হিসেবে আপনি কনসিডার করবেন না, বা আপনি একদম পুরো বাংলাদেশের যে চিত্র বা মাঠ পর্যায়ের যে চিত্র সেটিও পুরোটা পাবেন না, কারণ এটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার স্যাম্পল সাইজ, আপনি টার্গেট পপুলেশন, কাদের টার্গেট করছেন, প্রশ্নের ধরন। দেখা গেছে যে বেশ কিছু জরিপে এমনও হয়েছে, আপনি আসলে দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক লিডিং কোয়েশ্চেন করা হয়। সুতরাং আপনি আসলে যদি প্রশ্ন করেন যে আপনি কাকে ভোট দিবেন, এইটার আপনি এক ধরনের উত্তর পাবেন। আবার আপনি যদি প্রশ্ন করেন যে বিএনপি বা জামাত, আপনি এর মধ্যে কাকে ভোট দিবেন, তো এইটার উত্তরটা আপনি আরেক রকম পাবেন। সুতরাং এই জরিপগুলো আসলে যেভাবে ঢালাভাবে হচ্ছে, এটি আরেকটা বিষয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সেটি হচ্ছে পাবলিক পারসেপশনকে একটা দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। আপনি দেখবেন, এই যদি আপনি খেয়াল করেন এই জরিপগুলোর ট্রেন্ডটা, সেটা হচ্ছে পাবলিক কনসেনসাস মেক করার একটা মানে প্রবণতা আছে এই জরিপগুলোর মধ্যে। সুতরাং এই জরিপগুলোতে আমাদের যা অবস্থান, এর থেকে আমরা আসলে সত্যিকার অর্থে যে আমরা নতুন রাজনৈতিক দল, আমরা সাংগঠনিকভাবে বিস্তার করার চেষ্টা করছি। আমরা সাধারণ একটু যোগ করি, সেটি হচ্ছে যে কয়টি আমরা জরিপ দেখেছি, গণমাধ্যমে এসেছে, পূর্বের তুলনায় এক একটা প্রতিষ্ঠান বা সংগঠন যারা জরিপ করেছেন তারা কিন্তু দুবার করে জরিপ করেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্বের তুলনায় ভোটের সংখ্যা কমছে। আপনাদের ভোটের সংখ্যা কমার পেছনের কারণ কি হতে পারে? যে সাম্প্রতিক বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে আপনাদেরকে নিয়ে, চাঁদাবাজি নিয়ে, নারী কেলেঙ্কারি নিয়ে, আর এই সমস্ত ঘটনার কারণে কি আপনাদের ভোট কমে যাচ্ছে কিনা, ওই জরিপের যদি কথাই তুলে ধরেন? না, দেখেন, এখানে আসলে আমি যেটা বললাম যে জরিপের ব্যাপারে আমার মন্তব্য এটাই, যে পাবলিক পারসেপশনকে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আছে এই জরিপে, এবং জরিপটা আসলে ওই অকাট্য কোনো প্রামাণিক দলিল হিসেবে আমি কনসিডার করার পক্ষপাতী না। আর এনসিপি নতুন রাজনৈতিক দল, এনসিপির রাজনীতিটা করতে চায়। দেখেন, বাংলাদেশের সাধারণ মানুষ যারা, হ্যাঁ, তারা আসলে ভোটার না। আমাদের যারা সাধারণ জনগণ, তাদের আমাদের রাজনৈতিক দলগুলোই কখনো ভোটার হিসেবে বানায় নাই। বাংলাদেশের রাজনীতির যে ভোটার, আপনি দেখেন সেই ভোটার হয় বিএনপি চিনে, অথবা জামাত চিনে, অথবা আওয়ামী লীগ চিনে, কিন্তু এনসিপিকে তো তারা চেনে না। এনসিপির আসলে যেটা সামনে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এনসিপির একটি রাজনীতি সচেতন জনগোষ্ঠী তৈরি করতে হবে, এনসিপির ভোটার বানাতে হবে। এই যে সংস্কারের কথা আমরা বলছি, এই যে নতুন সংবিধানের কথা আমরা বলছি, এই যে বিচার হতে হবে বাংলাদেশে, এটা আমরা বলছি, এই বিষয়গুলো বোঝার এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা পাবলিক কনসেনসাস মেক করতে যাচ্ছি। আমরা সাধারণ মানুষকে উঠানে গিয়ে বলছি, উঠানে নতুন সংবিধানটা যেই সংবিধানটা আপনার অধিকার রক্ষা করে না, সেই সংবিধানটা সাধারণ মানুষের কতজন বুঝে সংবিধান বিষয়? এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, সাধারণ মানুষ খুব র্যাশনাল, সাধারণ মানুষ সংস্কার বোঝে, সাধারণ মানুষ সংবিধানও বোঝে। তারা বোঝে যে তাদের হকের জিনিস যখন সে না পায়, সে একটা চেয়ারম্যানকে ধরতে পারে না, সে একটা মেম্বারকে জেল জরিমানা করতে পারে না, তখন সে ঠিকই বোঝে যে এইটার জন্য যখন আমার হকের জিনিস যখন আমি না পাই, যেটা আমাকে সরকার থেকে দেওয়ার কথা, সেটার জন্য যখন আমি সেই মানুষটাকে, যে দায়িত্বপ্রাপ্ত, আমি যাকে ভোট দিয়ে বানাইছি আমার নেতা, সে যখন আমার অধিকারটা রক্ষা করতে পারলো না, তাকে আমি জেল জরিমানা করতে পারতেছি না, তাকে আমি ধরতে পারতেছি না, সে আমাকে চিনেও না, তার পর্যন্ত আমি পৌঁছাতেও পারতেছি না, সুতরাং সে আমার জন্য না। সুতরাং এই জায়গাটাতে আসলে পাবলিক খুবই র্যাশনাল, সাধারণ জনগণ খুবই র্যাশনাল, এবং তারা সংস্কারও বোঝে, তারা নতুন সংবিধানও বোঝে। আপনার কাছে আরো একবার আসবো। জনাব রাজ্জাকী, বেশ কিছুদিন আগে 115টি প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন, সেখানে নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে এবং তাদের তালিকাতে শাপলা নেই, কিন্তু আমাদের তো শাপলাই লাগবে। সার্জিস আলম এমন কথা বলেছেন। জানতে চাই, তিনি এটাও বলেছেন যে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কেমন করে হয় সেটিও
দেখে নেবেন তারা। জানতে চাই যে একটি রাজনৈতিক সংগঠন কমিশনকে ভয়ভীতি বা চাপ প্রয়োগ করতে পারেন কিনা। ধন্যবাদ আপনাকে। এই শাপলা প্রতীক চাইছে তারা, ডিজায়ার করতেই পারে। আর শাপলা প্রতীক কেন দিবে না সেটাও ব্যাখ্যা করবে না বলে নির্বাচন কমিশন বলছে, আমি যতটুকু জানি, ইফ আই এম নট রং। তো এখানে দুটো বিষয় আসলো। একটা বিষয় হলো শাপলা প্রতীক আমি চাইলাম, আপনি আমাকে দিবেন না। কেন দিবেন না এই ব্যাখ্যাটা তো আপনার করা উচিত, আমি মনে করি। আপনি ব্যাখ্যা করবেন না কিন্তু দিবেন না, মানে না, নির্বাচন কমিশন তো ব্যাখ্যা করেছেন যে কেন। না না, ব্যাখ্যা করেননি। আপনি কি ব্যাখ্যা করেছে বলেন? তারা বলছিলেন যে এই তাদের জাতীয় প্রতীক একটা, তারপর হচ্ছে তাদের তালিকাতে নেই, তাহলে তালিকাতে থাকতে হবে। তালিকাতে নেই, ঠিক আপনি আছে। নিশ্চয় জানেন যে তাদের তালিকাতে যে প্রতীক থাকবে সেই প্রতীকেই কেবল রাজনৈতিক দলগুলো নিতে পারবেন। আমি দ্বিমত করছি না, কিন্তু আপনি যাদেরকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করেন, আমি চাইতেই পারি যে ভাই আমার এটি ইনক্লুড করেন, ইনক্লুড করেই আমারে দেন। কিন্তু যদি না দেন তাহলে আপনি একটা ব্যাখ্যা দিতে হবে যে আমি এই কারণে দিলাম না। যেমন দাড়িপাল্লা কিন্তু জামাতকে দেওয়া হয়েছে, এটা কিন্তু সিজ করা হয়েছিল, আবার নিছে। এখন দাড়িপাল্লা তো আমাদের ওই হাইকোর্টের উপরেও দাড়িপাল্লার দেওয়া আছে ন্যায় বিচারের প্রতি। এখন জামাত ন্যায় বিচার করে কিনা, কিংবা এটার সাথে এটা সাংঘর্ষিক কিনা, কিচ্ছু আসে যায় না। আমি বলছি না তাকে শাপলা দিতেই হবে, কিন্তু না দেওয়ার কারণ একটা বলা উচিত ছিল। আবার সার্জিস সাহেব যদি বলে থাকেন যে আমি নির্বাচন কিভাবে হয় সেটা দেখে নেব, এই কথাটাও আমি মনে করি একটু উদ্ধত্তপূর্ণ। এই কথাটা বলা ঠিক না। বরং শাপলা সে কেন পাবে না, বা পাওয়ার জন্য সে প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারত, যে আমরা এই কারণে শাপলা চাই, এটা দিলে পরে কিছু হবে না, এবং কারণ ব্যাখ্যা করতেছে না, কিংবা প্রতীক লিস্টে নাই, এটাকে ইনক্লুড করা হোক, ইত্যাদি ইত্যাদি যাইতে পারে। শুধু সার্জিস আলম না, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও বলেছেন যে কিভাবে আদায় করে নিতে হয় না না, সেটাও এই আমরা জানি। দুইজনের ভিতরে কোনো পার্থক্য নাই তো, ওনারা তো একই দলের। সার্জিস আলম বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এটা তো একজনের একটা স্ট্যান্ড নিলে তারা তো দল সেম স্ট্যান্ডই নেবে। কিন্তু ওই প্রতীকের জন্য যদি স্ট্যান্ড নিয়ে থাকেন সেটাকে আমি সমর্থন করছি না, কিন্তু সেখানে আপনার যৌক্তিক ব্যাখ্যা যদি থাকে ডিমান্ড করার, সেটা আপনি করতেই পারেন। তবে এনসিপি আগের যে অবস্থানটাই ছিল সেই অবস্থানটা এখন নাই। কেন নাই আমি বলি, কারণ শুনেন, ওই যে প্রত্যেকটা মানুষের দিন শেষে কিন্তু আপনার পরিবার, দিন শেষে আপনার ফ্যামিলি লাইফ, দিন শেষে আপনার লাইফ। তো আজকে তারা যে হোপটা নিছিল, যেমন আবু সাইদ যখন দুই হাত বাড়াই দিল এইভাবে যে আমাকে মারো, ও কিন্তু বিশ্বাসের বুক পাইতে দিছিল, ও নিশ্চিত ছিল ওকে গুলি করবে না। এই যে কনফিডেন্স রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের মানে প্রতিষ্ঠানের প্রতি, সেই আস্থাটা নষ্ট করে দিছে। জি, ধন্যবাদ জনাব শারমিন। 115টির মধ্যে তো শাপলা নেই, এখন আপনাদের অবস্থান তাহলে কি হবে? অন্য প্রতীক নিয়ে নির্বাচন করবেন কিনা? দেখেন, এই পুরো বিষয়টি আসলে অনেক জলঘোলা করা হয়েছে। আমরা যখন প্রথম আসলে এই নেগোসিয়েশনটা শুরু করেছিলাম, আমরা যখন ইসির সাথে কথাবার্তা বলছিলাম, ওনারা কিন্তু সব দলের থেকে প্রপোজাল চেয়েছে যে আমাদের আসলে যে প্রতীকগুলো আছে এর সাথে আপনারা যদি কোনো প্রপোজাল দিতে চান সেই প্রপোজালগুলো দেন। তার মধ্যে কিন্তু আমাদের শাপলা ছিল। এবার একটা প্রশ্ন হচ্ছে, আমি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রশ্নটা করা হয় শাপলাই কেন। আমরা এই জাতীয় নাগরিক পার্টির আগে আমরা জাতীয় নাগরিক কমিটি ছিল, তো সেইটার সময় আমরা পার্টি ফরমেশনের সময় আমরা একটা জরিপ করি, আমরা মানুষের সাথে কথা বলি। বাংলাদেশের 64টা জেলায় এই জরিপটা করা হয় এবং ইনক্লুডিং ঢাকা। সেখানে আমরা বলি যে কেমন বাংলাদেশ দেখতে চান, তরুণদের নতুন রাজনীতি, এর মধ্যে প্রশ্ন ছিল তরুণ রাজনৈতিক দলের মার্কা কি হতে পারে, তরুণ রাজনৈতিক দলের নাম কি হতে পারে, নানান ধরনের সাজেশন এসেছিল, জরিপ করেছিলাম। জি, এখন কি মনে করেন যে শাপলা দেখলে আপনাদেরকে ভোট দেবেন? না না, আমি বলি এই জরিপে মার্কা হিসেবে প্রথম সবচেয়ে বেশি এসছিল আসলে হচ্ছে শাপলার প্রতি ভোট। হ্যাঁ, শাপলা, এরপরে কলম, তারপরে সম্ভবত মোবাইল, এরকম 3-4টা ছিল। তো সেখান থেকে আসলে শাপলার বিষয়টি আসা। এবার যখন আমাদের প্রপোজ করতে বলেছে, প্রথম থেকে কিন্তু ইসি এইরকম রিজিড অবস্থানে ছিল না। তারা কিন্তু প্রপোজ করতে বলেছে যে হ্যাঁ আলোচনা হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু প্রস্তাব দিয়ে তাহলে কেন কমিশন তাদের অবস্থান চেঞ্জ করলেন? এটাই আমাদের প্রশ্ন, যে এখন ওনারা আসলে এই কেন
আমরা শাপলা প্রতীক পেতে পারবো না, এটার জন্য যেই ব্যাখ্যাটা দিচ্ছেন সেটি তো আসলে কোনোভাবেই ধোপে টিকছে না। ওনারা যখন বলছেন যে শাপলা জাতীয় ফুল, তাহলে আমরা দেখছি যে অন্য একটি রাজনৈতিক দলের জাতীয় ফল যেটি কাঁঠাল, সেটিও কিন্তু হচ্ছে প্রতীকে আছে। তারপরে শাপলার পাশে অন্য প্রতীকও কিন্তু ব্যবহার করছেন, মানে আপনাদের বক্তব্য অনুযায়ী আপনারা বলছেন, এবং আপনারা বলছেন যে এতে কোনো আইনি বাধা নেই। এতে কোনো আইনি বাধা নেই। 2008 সালের যে বিধিমালা, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে জাতীয় মানে প্রতীক হিসেবে বা লোগো হিসেবে যদি হলো শাপলার ক্ষেত্রে, শাপলা কোনো রাজনৈতিক দলের যদি প্রতীক হয়, সেই ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। এখন এর পরেও যখন ইসি বলছে বারবার করে যে তারা আসলে এই সিদ্ধান্ত একা নিতে পারবে না, ব্যাখ্যা দিতে পারবে না এবং নানান ধরনের কথাবার্তা, তো সেই ক্ষেত্রে তো এমনিতেই আমাদের কিন্তু এই ইসি নিয়োগ নিয়ে আমাদের একটি, আমরা যখন নাগরিক কমিটি ছিলাম আমরা তখনই বলেছিলাম যে এই যে হাসিনার যে 2022 সালের আইন, সেখানে আমি এই বিষয়টা আপনার কাছে আসবো ইসি নিয়ে। হ্যাঁ, জনাব রাজ্জাকি, ইসি নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে কমিশনকে সাহসী হয়ে এবং মেরুদণ্ড সোজা করে স্বাধীনভাবে কাজ করতে হবে, যাতে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়, এমনটা বলছেন নাগরিক সমাজ। কমিশন কি পারবে শেষ পর্যন্ত নিজেদের শক্ত অবস্থানে অনড় থাকতে, যখন প্রতীক না পেয়েও কেউ কেউ দেখে নেওয়ার হুমকি দেয়? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন করার ক্ষেত্রে 3টে স্টেক হোল্ডারের ঐক্যমত্যে আসতে হবে, তাহলে নির্বাচন হবে না, পরিষ্কার। এখন 3টে স্টেক হোল্ডার কারা? 3টে স্টেক হোল্ডার হলো, আপনি যদি ধরেন এনসিপি বা জামাত এবং বিএনপি। আমি ছোটোর থেকে বড়োর দিকে আসলাম। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এই 3টে রাজনৈতিক দল, যত কথাই ছোটই আমরা ধরি না কেন, এই 3টা দলের একত্র হয়ে একটা স্টেক হোল্ডার হতে হবে। অর্থাৎ এই 3টা দলের একটা জায়গায় আসতে হবে যে আমরা নির্বাচন করব। কিভাবে করবে সেটা ভিন্ন কথা, নির্বাচন হবে, আমরা নির্বাচন করব, এটা একটা স্টেক হোল্ডারের একমত হতে হবে। দ্বিতীয় স্টেক হোল্ডার, এরকম টার্মোয়েল সিচুয়েশনের মতো একটা দেশে সেনাবাহিনী বা 3 বাহিনী যদি আপনি ধরেন, তারা একটা বড় স্টেক হোল্ডার এই রাজনীতিতে, এই মুহূর্তের রাজনীতিতে। থার্ড, সরকার নিজে একটা বড় স্টেক হোল্ডার। এই যে 3টে স্টেক হোল্ডার যদি ঐক্যমত্যে না আসতে পারে, আপনি নিশ্চিত থাকেন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঐক্যমত্যে আসতেই হবে, যে কোনো ফর্মে আপনি আসেন। ইতিমধ্যে কথা শোনা যাচ্ছে যে পিআর পদ্ধতি জামাত চাপে রাখছে, ভিতরে সিট নেগোশিয়েট করবে। এই যে সিট নেগোশিয়েট করাটাই গণতন্ত্র পারমিট করে না। আপনি সিট ছেড়ে দিবেন, আপনি যে সিটটা ছেড়ে দিবেন সেই সিটে জামাতের লোক দাঁড়াইলো, কিন্তু ভোট দিবে আপনার লোকেরা, মানে গণতন্ত্র এটাও পারমিট করে না, ভেরি ফ্র্যাঙ্কলি। তো আমরা আলটিমেটলি আমরা প্ল্যানটা সেই ওয়েতে করতেছি, কিছুই না ঘুরে ফিরে দেশকে কেউ ভালোবাসে না। আরেকটি বিষয় আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তো আপনারা বৈষম্যহীন দেশ গঠন করতে চেয়েছিলেন এবং নিজেরা মিলে একটি দলও গঠন করেছেন, এনসিপি। তা আমরা দেখেছি বছর যেতে না যেতেই নানা তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছেন আপনারা। সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে এনসিপির কিছু নেতাকর্মী ঠিকাদার ব্যবসায়ীতে জড়িয়ে পড়ছেন। এ সময় তো আপনাদের দেশ গড়ার কথা ছিল, আপনারা কেন বড় বড় ব্যবসার দিকে ঝুঁকে পড়ছেন? আমি জানি না আসলে এই খবরের সোর্স কি। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো একটু নজরে আনলেই দেখতে পারবেন। না, এখন বিষয়টা হচ্ছে যে এনসিপির, এটা তো মোটা দাগে আপনি বলতে পারেন না যে এনসিপির যারা, তারা আসলে ঠিকাদারি ব্যবসায় জড়িত। আপনারা দেখেন ঠিকাদারি ব্যবসা কি মানে বিএনপির মধ্যে কেউ করতেছে না, জামাতের মধ্যে কেউ করতেছে না। আপনারা এইভাবে করে যদি সিঙ্গেল আউট করেন তাহলে তো সমস্যা। এখন কেউ কি ঠিকাদার হইতে পারবে না এনসিপির পক্ষ থেকে? মানে প্রত্যাশা বেশি। তাহলে এনসিপি কি করবে? হোয়াট ইজ দ্য পলিটিক্যাল ইকোনমি? মানে আমরা চাঁদাবাজি করব? আপনাদের তো মানে তাহলে কি করব? তো ক্লাসরুমে ফিরে যাবার কথা ছিল। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই কথাটা আমি বলি যে আমরা আসলে খুব গুনাহের কাজ করে ফেলেছি এই অভ্যুত্থানটি ঘটিয়ে এবং অভ্যুত্থানের পরবর্তীতে একটি রাজনৈতিক দল গঠন করে, বুঝছেন? এইটা হচ্ছে মোটামুটি কবিরা গুনাহ পর্যায়ে একটা অপরাধ করে ফেলেছি। মানুষ জানতে চায় আসলে যে নেপালে তো অভ্যুত্থান হয়েছে, তারা ক্লাসে ফিরে গেছেন, আপনারা যাননি, আপনারা সরকারে আছেন, এবং হচ্ছে আমরা যতটুকু দেখেছি গণমাধ্যমে এসেছে যে প্রধান উপদেষ্টা যদি 3টি দলকে আমন্ত্রণ করে তার মধ্যে একটি হয় এনসিপি। সরকারের ভেতরেও তো আপনাদের প্রভাব আছে এবং অনেকে বলাবলি করছে সরকার আপনাদের প্রতি প্রীতি আছে। সরকার কেন? আমার তো মনে হয় যে সকল রাজনৈতিক দলেরই আমাদের প্রতি প্রীতি থাকা উচিত, ইনক্লুডিং সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সবারই তো আমাদের প্রতি প্রীতি থাকা উচিত। কারণ এই শুধুমাত্র এনসিপি তো আসলে এই গণ অভ্যুত্থানটা করে নাই, আপনার বুঝতে হবে সকল রাজনৈতিক দলের মানুষজন করছে না।
সকল রাজনৈতিক দলের মানুষজন করছে, এবং শুধুমাত্র রাজনৈতিক দল না, কিন্তু রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে তারাও করেছে। এবং এই জুলাইকে যারা আসলে আপহোল্ড করতে চায়, এই জুলাইকে যারা আসলে সম্মান করে, তাদের আসলে সবারই এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আসলে মাঠে নেমেছে সবার প্রতি আসলে প্রীতি থাকা উচিত। এবং আরেকটা ব্যাপার দেখেন, আপনাকে বলি, সেটা হচ্ছে গতকালকের নিউজ, সেটা হচ্ছে এই বারবার করে নেপালের কথা যে বলেন যে নেপালে কিন্তু তারা পড়ার টেবিলে ফিরে গিয়েছে, নেপালে কিন্তু সংবিধানের কথা বলতেছে না, সংস্কারের কথা বলতেছে না। নেপালের এই সংবিধান এবং সংস্কারের বিষয়গুলো তারা কিন্তু 15 সালে পার করে এসেছে, এবং তারা দ্বিতীয় গণপরিষদের মাধ্যমে কিন্তু নতুন সংবিধান করেছে। এখন তাদের সাংবিধানিক সেই সংকটটি নেই, নতুন সংবিধানের সেই দাবিটি নেই। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা ইনফরমেশন আপনাকে দেই, যে যেই আন্দোলনে যারা আসলে নেতৃত্বকারী তাদের মধ্যে একজন কিন্তু নির্বাচন করবেন, এবং তারা কিন্তু রাজনৈতিক দলে আসবেন, নেপালের একজন তরুণ নেতা। সুতরাং এই জায়গাতে সবসময় আসলে এটা আমি মনে করি না, বাংলাদেশে 5 আগস্টের আগ পর্যন্ত যে রাজনৈতিক স্পেকট্রাম ছিল সবাই অ্যাপলিটিক্যাল একটা বিষয়ের মধ্যে ছিল। আমি মনে করি তরুণ কেন, বাংলাদেশের অনেক মানুষ 5 আগস্ট পরবর্তী মানুষ রাজনৈতিক হয়ে উঠেছে। এই রাজনৈতিক হওয়ার প্রক্রিয়াটাকে আমাদের সাধুবাদ জানাতে হবে। এই রাজনৈতিক হওয়ার প্রক্রিয়াতে আমাদের যারা তরুণ নেতৃত্ব আসছে তাদের আমাদের স্বাগত জানাতে হবে। অবশ্যই আমাদের অনেক ভুল ত্রুটি আছে, ভুল স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নাই, আমরা ভুল স্বীকার করি। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সময় থাকলে আরও অনেক কিছু জানার ছিল। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।